আসসালামু আলাইকুম। সো আজকে আমরা এমবেডেড কোয়েশ্চেন নিয়ে জানবো। তো এমবেডেড মানে লুকানো। এমবেডেড মানে কি? লুকানো। হ্যাঁ, তো এই লুকানো বা হিডেন, হ্যাঁ, হিডেন বা অন্য কিছুর ভিতরে অন্য কিছু, এই টাইপের যে জিনিসপত্র যেগুলো আছে এগুলোকে কি বলে? এমবেডেড বলে। তো এমবেডেড কোয়েশ্চেন্স মানে কি? কোনো একটা কোয়েশ্চেনের ভিতরে যদি আরেকটা কোয়েশ্চেন থাকে তখন সেটাকে কি বলে? এমবেডেড কোয়েশ্চেন্স বলে। আবার এখানের মধ্যে একটা, আমি জানি না এই লজিকটা আমি এখনো বুঝে উঠতে পারিনি কেন। তোমার একটা সেন্টেন্সের ভিতরে যদি কোনো কোয়েশ্চেনের আনসার থাকে, তবে ওই সেন্টেন্সের মধ্যে একটা ডিফারেন্ট ক্লজ যদি থাকে তাহলে এটাকে এমবেডেড কোয়েশ্চেন বলে। তো ওই ক্ষেত্রে সেখানে কিন্তু ফুল স্টপ বসে, এটা কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক বসে না। ওকে, যেমন আমরা একটু এখানে আসলেই দেখতে পারবো। এখানে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব ফ্রেজ থাকবে, তারপর কোয়েশ্চেন ওয়ার্ড থাকবে। হ্যাঁ, যে কোনো একটা কোয়েশ্চেন ওয়ার্ড। কোয়েশ্চেন ওয়ার্ড বলতে এই যে হোয়াই, হোয়াট, হ্যাঁ এই টাইপের, বা হাউ, এই টাইপের যে ইয়াগুলো আছে, এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থাকবে। হ্যাঁ, তো এইগুলো থাকবে। আর এরপরে থাকবে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে। যেমন এখানে একটা দেখো, এখানের মধ্যে দেখো হুই হ্যাভেন্ট, মানে অ্যাসার্ট, অ্যাসার্টেন্ড, আচ্ছা অ্যাসার্টেন্ড, নিউ ওয়ার্ড শিখলাম। আচ্ছা, এটা আমার একটু ওই যে আমি নোট করে রাখি আলাদা। আর কেউ যদি এটার মানে মিনিং জানো তাহলে আমাদের কমেন্টে বলিও। তো উই হ্যাভ অ্যান অ্যাসার্টেন্ট ওয়ার দ্য মিটিং উইল টেক প্লেস। এটা মনে হয় অ্যাসার্টেন্ট মানে হলো যে মনে হয় সিদ্ধান্ত নেওয়া, মেবি। কারণ মিটিং কোথায় প্লেস নিবে ওইটা সম্পর্কে তো সিদ্ধান্ত নিবে, রাইট? তো ওরা হয়তো সিদ্ধান্ত নেয় নাই। ওকে, তো এভাবেও তোমার এই যে মানে ভোকাবুলারি গ্যাস করা যায়। তো আলাদা করে একটু হালকা করে দেখাই দিলাম আমার নিজের ইয়া দিয়ে, উদাহরণ দিয়ে, ঠিক আছে? আমি আসলে কিন্তু ওয়ার্ডটা জানি না। তো তোমরা এভাবেও মানে ভোকাবুলারি গেস করতে পারবা। হ্যাঁ, মিটিং নিয়ে যেহেতু কথা বলছে, তার মানে কি মিটিংয়ে তো সিদ্ধান্ত গ্রহণই হয় যে মিটিংটা নিবে কি নিবে না, এই টাইপের। তো অ্যাসার্টেন্ট মানে, সার্টেইন অর্থ তো হইলো যে মানে কি যেন বলে, সার্টেইন অর্থ তো নির্দিষ্ট বোঝায়। সার্টেইন অর্থ মনে হয় নির্দিষ্টকরণ বা এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা, ওকে। তো উই হ্যাভ অ্যান অ্যাসার্টেন্ট হোয়ার দ্য মিটিং উইল টেক প্লেস, মানে আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই কোথায় মিটিংটার এই যে মানে ইয়া নিবে, মিটিংটা হবে। তো এখন দেখো, এখানের মধ্যে এটা কিন্তু ফুল স্টপে শেষ হয়েছে, তবে এটাও কিন্তু একটা কি এমবেডেড কোয়েশ্চেন। কেন? কারণ এখানের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব ফ্রেজ থাকবে একটা, ভার্ব ফ্রেজ আছে, হ্যাঁ। তারপর একটা কি থাকবে, একটা কোয়েশ্চেন ওয়ার্ড থাকবে, যেমন এই তো ওয়ার, কোয়েশ্চেন ওয়ার্ডটা আছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে, তো আমরা এখানে না যাই, আসল মানে এমবেডেড কোয়েশ্চেন যেটা, আমরা সেখানে যাই। সেখানে হলো এইটা একটা কোয়েশ্চেনের ভিতর আরেকটা কোয়েশ্চেন, এটাকেই মূলত আমরা কি বলি? এমবেডেড কোয়েশ্চেন বলি। যেমন দেখো, ডু ইউ নো ওয়্যার হি ওয়েন্ট। হ্যাঁ, এখন এখানে ডু ইউ নো যেটা আছে না, এটা কিন্তু একটা, বলতে গেলে কি যেন বলে, এটা একটা এমন একটা কোয়েশ্চেন যেটা তুমি আনসার দিবা না, বাট মেইন কোয়েশ্চেন কোনটা? মেইন কোয়েশ্চেন এইটা। তাই এটারে কি বলে? এমবেডেড কোয়েশ্চেন বলে। যেমন ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, তো এটা যদি তুমি যে মানে জিজ্ঞেস করো, তাহলে এই হোয়ার হি ওয়েন্ট যেটা আছে, হ্যাঁ, এটার আনসার দিবা তুমি, নাকি তুমি এটার আনসার দিবা, ডু ইউ নো এর আনসার দিবা? অবভিয়াসলি তুমি ডু ইউ নো এর আনসার দিবা। তাই এখানে যে আরেকটা কোয়েশ্চেন যেটা আছে, এই যে হিডেন কোয়েশ্চেন যেটা, মানে একটু কি যেন বলে, একটু আহ, চোখের আড়ালে পড়ে গেছে, এই টাইপের কোয়েশ্চেনগুলোরই কি বলে? এমবেডেড কোয়েশ্চেন বলে। আচ্ছা, তো এরপর এখানের মধ্যে যা যা কিছু আছে সেগুলো হালকা পাতলা এই ইয়ে করে নিবা, পড়ে নিবা। যেমন এখানের মধ্যে একটা নোটসে দেওয়া আছে কি, question words can be single words or phrases. Phrase include whose plus noun, how many, how much, how long, how often. ওকে, তো এখানের মধ্যে তোমার এমবেডেড কোয়েশ্চেন্সগুলোর মধ্যে আরও কয়েকটা এমবেডেড কোয়েশ্চেন্স দিছে, যেখানের মধ্যে হাউ মেনি, হাউ লং, এই টাইপের যে ওয়ার্ডগুলো, এই যে মানে কোয়েশ্চেন ফ্রেজ যেগুলো আছে, এগুলো দিয়ে তোমার মানে করে দিছে, সেন্টেন্স মেকিং করে দিছে। এগুলো তোমরা পড়লেই পারবা। আর এখানে তেমন কোনো হয়েছে কিছু করার নাই, জাস্ট প্র্যাকটিস করে যাবা যে কীভাবে কোয়েশ্চেনগুলো ফর্ম হয়েছে এগুলাই। তারপর there is no change in order of the subject position questions because the question word functioning as the subject. There is no change in the order of subject position questions because the question word is functioning as subject. ও আচ্ছা, ঠিক আছে। যদি কোয়েশ্চেন ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তাদের পজিশন কখনো চেঞ্জ হবে না। যেমন এদিকে দেখো, মানে এটা সাবজেক্ট হিসেবে তার পজিশন চেঞ্জ হবে না। যেমন হু উইল পেইন্ট দ্যাট পিকচার। তো এখানের মধ্যে তুমি যদি এখন এটার এটা করতে চাও, মানে এটারে তুমি কোয়েশ্চেন বানাইতে চাও, এমবেডেড কোয়েশ্চেন বানাইতে চাও, তাহলে এই যে হু উইল পেইন্ট যেটা আছে, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, উইল হু পেইন্ট বা এই টাইপের কোনো মানে আসবে না, ডাইরেক্ট এটাই যাই, লাস্টে এসে এসে বসে যাবে। যেমন দেখো, দে ক্যান ডিসাইড হু উইল পেইন্ট দ্যাট পিকচার। তো একটা সেন্টেন্সের ভিতরে একটা কোয়েশ্চেন, এটারই কি বলে? এমবেডেড কোয়েশ্চেন। ওকে, এর পরবর্তীতে আমরা যাই। হুম, এর পরবর্তীতে আমরা গেলে দেখো,
এমবেডেড কোয়েশ্চেনের এক্সারসাইজ দেওয়া আছে, ট্যাগ কোয়েশ্চেন্স দেওয়া আছে। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন্সটা আমি এখানের মধ্যে এই যে রুলসগুলো আছে রুলসগুলো বলে দিচ্ছি। ইউজ সেম অক্সিলারি ভার্ব অ্যাজ দ্য মেইন ক্লজ ইফ অ্যাজ ইন দ্য মেইন ক্লজ ইফ দেয়ার ইজ নো অক্সিলারি, মানে তোমার যদি কোনো সেন্টেন্স থাকে ওইখানের মধ্যে যদি কোনো ইয়া থাকে, মানে ইউজ দ্য সেম, যদি অক্সিলারি ভার্ব থাকে, যেমন ধরো আই অ্যাম হ্যান্ডসাম, অফকোর্স আই অ্যাম হ্যান্ডসাম, রাইট? সো এখন এখানে আই অ্যাম হ্যান্ডসাম যেটা আছে এখানের মধ্যে অ্যাম কি একটা অক্সিলারি ভার্ব না? আর ডাব্লিউ কেন লিখলাম আমি, ছি ছি। ওকে, এটা কি একটা অক্সিলারি ভার্ব না? তো এই আই অ্যাম যে অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে থাকে তখন ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ওইটাই ইউজ হবে। কারণ ট্যাগ কোয়েশ্চেন কি? ট্যাগ কোয়েশ্চেন হইলো যে এমন কিছু যেটা হইলো যে তোমার ওই সেন্টেন্সের উপর এমফেসাইজ করে। যেমন ধরো আমি বললাম যে আমি ভালো, তাই নয় কি? এই তাই নয় কি যে এক্সট্রা একটা ওয়ার্ড লাগাইছি, মানে এই তাই নয় কি, হ্যাঁ, এই যে একটা কোয়েশ্চেন লাগাইলাম আমার যে ইয়াটা, আমি যে ভালো এই এই জিনিসটা বুঝাইতে, এটারে এমফাসাইজ করতে, এটারেই কি বলে? ট্যাগ কোয়েশ্চেন বলে। তো এই ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম, প্রথম নিয়ম, যদি এম থাকে, ইজ বা থাকে বা আর থাকে, যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটারে আনি, তারপর ট্যাগ কোয়েশ্চেন করা লাগে। যেমন আই এম হ্যান্ডসামের ট্যাগ কোয়েশ্চেন হবে এইন আই, এইন্ট আই, বা আরেন্ট আই, আই অ্যামেন্ট হয় কি না আমি জানি না, তবে যদি মানে হয় তাইলে আমার একটু জানাও, মানে কমেন্ট বক্সে, যে অ্যামেন্ট হয় কি না। অ্যাম অ্যান্ড এটা হয় কি না আমি জানি না, আমি এখনো পড়ি নাই। তো আমি যতটুকু জানি এইনটাই বা আরেনটাই হয়। ওকে, তো এই যে মাঝখানে যেটা আছে এটা একটা এক্সেপশন, এই জন্যই আমি তোমার এই যে ইয়াটা আছে সেন্টেন্সটা দেখাই দিছি। তবে নর্মালি যেগুলো হবে হি ইজ ব্যাড, হুম, হি ইজ ব্যাড। তো হি ইজ ব্যাড যদি হয় তাহলে এই যে ইজ যেটা আছে, এই ইজটা নেগেটিভ ফর্মে বসবে, ইজেন্ট হি, ইজেন্ট হি, মানে আমরা একটা কোয়েশ্চেন করতেছি, হি ইজ ব্যাড, ইজেন্ট হি, মানে সে কি ব্যাড না? হ্যাঁ, তাই নয় কি, বা সে নয় কি? হ্যাঁ, তো এই যে এইগুলারই কি বলে, এই যে কোনো একটা সেন্টেন্সের উপর এমফাসাইজ করা, এগুলাকেই ট্যাগ কোয়েশ্চেন বলে। আচ্ছা, তো এখন জেনারেল রুলস, যদি অক্সিলারি ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে ওই অক্সিলারি ভার্বটা ইউজ করবা। আর যে অক্সিলারি ভার্বটা যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে। এরপরে এটাই মনে হয় সেকেন্ড রুলস, ইফ দ্য মেইন ক্লজ ইজ নেগেটিভ দ্য ট্যাগ ইজ অ্যাফার্মেটিভ, ইফ দ্য মেইন ক্লজ ইজ অ্যাফার্মেটিভ দেন দ্য ট্যাগ ইজ নেগেটিভ। যেহেতু আমাদের মেইন ক্লজটা অ্যাফার্মেটিভ ছিল, ট্যাগ অলওয়েজ কী হবে? নেগেটিভ হবে। আর যদি এটা ইয়ে হইতো, হি ইজ নট ব্যাড, হুম, তাহলে কি হইতো? ইজ হি হইতো। বুঝা গেছে? ইজ হি। তারপর ডোন্ট চেঞ্জ দ্য টেন্স, আমি কেন ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলতেছি, ডোন্ট চেঞ্জ দ্য টেন্স, হ্যাঁ, চেঞ্জ মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা যদি প্রেজেন্ট ইয়াতে থাকে প্রেজেন্টে থাকে, এটাও প্রেজেন্টে থাকবে, এটা যদি পাস্টে থাকে পাস্টে থাকবে, এটা যদি কন্টিনিউয়াসে থাকে এটাও কি কন্টিনিউয়াসেই থাকবে। তারপর যদিও কন্টিনিউয়াস হবে না এখানে, যেহেতু মানে ইজেন্ট এই টাইপের যে জিনিসপত্রগুলো আসতেছে। ওকে, আচ্ছা, তারপর ডোন্ট ইউজ দ্য সেম সাবজেক্ট অ্যাজ দ্য মেইন ক্লজ, মানে অ্যান্ড দ্য মেইন ক্লজ অ্যান্ড দ্য ট্যাগ মাস্ট অলওয়েজ কন্টেইন দ্য সাবজেক্ট ফর্ম অফ দ্য প্রোনাউন, মানে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন হিসেবে থাকবে। যেমন ধরো ধরো আমি আমার নাম দিয়ে বলি, মাহি ইজ দি বেস্ট টিচার। আমি জানি তোমরা কখনো বলবা না, তাই নিজে শোনাও নিজেই করতেছি। মাহি ইজ দ্য বেস্ট টিচার, হ্যাঁ, তো এই যে এই একটা সেন্টেন্স যেটা লিখলাম, মাহি ইজ দ্য বেস্ট টিচার, এই সেন্টেন্সের মধ্যে এখন আমি যদি ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, অবভিয়াসলি অক্সিলারি ভার্ব টানবা, বাট এটা যেহেতু হইলো যে তোমার পজিটিভ আছে, তাহলে আমার এটা কি হবে? ইজেন্ট হবে, নেগেটিভ হয়ে যাবে। এর পরবর্তীতে কি, এই যে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা এখানে বসবে। তো মাহি, আমি যেহেতু ছেলে, আমার প্রোনাউন ফর্ম কি আসবে? অবশ্যই সি হবে। আমি মানে আমার কাছে ম্যাটার করে না তুমি কি ভাবো, হ্যাঁ, আমি আই আইডেন্টিফাই অ্যাজ এ ওয়েম্যান, টেক কেয়ার অফ মি। আচ্ছা, এর উপরে কি আছে? এরপরে নেগেটিভ ফর্মস আর ইউজুয়ালি কন্ট্রাক্টেড অ্যান্ড অ্যান্টি, এই তো মানে আমরা যেগুলো দেখলাম, এই ইজেন্ট এই এইভাবে নেগেটিভ ফর্মগুলো থাকে। আর বাকি তেমন কোনো কিছু নেই। এবার জাস্ট একটা জিনিস মনে রাখবা, এতগুলো রুলস টুলস পড়ার দরকার নেই।
আমি তোমাদেরকে সিম্পলি বলে দিচ্ছি ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করবা। ও সরি, ইরেজ মারলেই তো হয়ে যাচ্ছে, আমি পুরোটা মুছতেছি। ওকে, ট্যাগ কোয়েশ্চেন করার প্রথম রুলস, যদি সাবজেক্ট পজিটিভ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন কী হবে, নেগেটিভ হবে। আর যদি সাবজেক্ট বলতেছি যে মানে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন কী হবে, পজিটিভ হবে। তারপর সোজা কথায় নো টেন্স চেঞ্জ, রাইট, টেন্সের কোনো চেঞ্জ হবে না। তারপর যে কাজটা করতে হবে সেটা হলো অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব থাকলে এখানেও আসি কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে। আচ্ছা, অক্সিলারি ভার্ব বসবে। ওকে, এখন অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন কি করবা, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু, ডিড আর ডাজ বসবে। বুঝা গেছে? টেন্স অনুযায়ী কিন্তু, যেমন ধরো আই ইট রাইস লিখলাম আমি, হ্যাঁ, আমি খুব বেসিক দিয়ে করাচ্ছি, তোমরা এত বেসিক যাও না, তোমরা আর একটু মানে ইয়া যাও, হেভি যাও। আর অনেক সময় দেখা গেছে তুমি সাবজেক্ট চিনবা না, আর সাবজেক্ট চিনার উপায় কি আছে না আছে এগুলো আমি অলরেডি বলছি আগের ক্লাসগুলোতে, ওইগুলো একটু দেখে নিও। আর ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমার এখানের মধ্যে ট্যাগ কোয়েশ্চেন বসাইতে হবে, রাইট? তো এখন আই ইট রাইসের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই, তো আই অক্সিলারি ভার্ব যেহেতু নাই তাহলে আমার ডু ডিড ডাজ বসাইতে হবে। এখন আমি কি বসাবো, ডিড বসাইতে পারবো, কারণ এটা কি পাস্টে আছে, নাই, তাইলে আমি ডিড বসাইতে পারবো না। ডাজ বসাইতে পারবো, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার, না, ডাজ বসাইতে পারবো না। তো আর কি বসাইতে পারবো, খালি ডু বসাইতে পারবো, তাইলে ডু হইছে। তবে এটা কি সাবজেক্ট পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন কি হবে, নেগেটিভ হবে, ডোন্ট আই। আর এখানে যেহেতু প্রোনাউন ইউজ হয়েছে তাই প্রোনাউনটাই ডাইরেক্টলি এসে বসে গেছে। আর কোনো কিছু তোমার জানার দরকার নাই এই ট্যাগ কোয়েশ্চেনে। ডান, আই হোপ সো। এর পরবর্তীতে আমরা এখানের মধ্যে ট্যাগ কোয়েশ্চেন্সগুলো এখানের মধ্যে তোমরা একটু প্র্যাকটিস করবা। যেমন আমি প্রথমটা করে দিই, ইউ আর গোয়িং টু স্কুল, হ্যাঁ। তো এই ইউ আর গোয়িং টু স্কুলে আর যেহেতু আছে তাইলে আমি এখানের মধ্যে লিখবো আর এন্ড, এখানে ইউ যেহেতু আছে ইউ। ওকে, আচ্ছা। এরপরে আমাদের আছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একটা সেন্টেন্স থাকবে, এরপর আরেকটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে প্রথম সাবজেক্ট যে কাজটা করতেছে সেকেন্ড সাবজেক্টও সেম কাজই করবে, হ্যাঁ। আর এটাই হলো যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর নেগেটিভ এগ্রিমেন্ট আমরা একটু পরে বলবো, নেগেটিভ এগ্রিমেন্ট তাও একটু বলে রাখতেছি। প্রথমজন যে কাজ করবে সেকেন্ড কাজ সে কাজ করবে না, বা সে হইলো যে ওই পরিমাণ এগ্রিমেন্ট তাদের মধ্যে থাকবে না। এবার এখানের মধ্যে জাস্ট তোমার দুইটা জিনিস জানা লাগবে। এক হইলো যে তোমার যদি টু হয়, হ্যাঁ, টু যদি হয় তখন সেটা এই যে মানে শেষে বসবে, এর আগে সাবজেক্ট প্লাস বি ভার্ব বসে যাবে, হ্যাঁ। আর যদি তুমি এখন সো লেখো তাইলে সো লিখে তারপর তোমার বি ভার্ব দিতে হবে, তারপর তোমার কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। ওকে, যেমন আমি এখানের মধ্যে আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি, আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, ইউ সাবজেক্ট তারপর বি ভার্ব তারপর কি আসছে, টু আসছে। তো কখনো তুমি এভাবে লিখতে পারবে না যে ইউ টু আর, এভাবে লিখতে পারবা না। এটা কিভাবে লিখতে হবে, ইউ আর টু। তো এতটুকু মনে রাখিও যে টু সবার শেষে বসে, আর সো যদি বসাইতে হয় তাহলে শুরুতে বসাইতে হবে, সাবজেক্ট কোথায় বসবে, শেষে বসবে, আর মাঝখানে কি বসবে, বি ভার্ব। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে আমরা যাই, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্তেছি এখানের মধ্যে দাগটা অনেক কিছু করে আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্তেছি যদি কোনো একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকে কম্পাউন্ড ভার্বের, কম্পাউন্ড ভার্ব বলতে ইয়াগুলো বোঝায়, এইগুলোই কম্পাউন্ড ভার্ব বোঝায়। এই অক্সিলারি প্লাস ভার্ব যেগুলো, শুড ডু, হ্যাজ ডান, হ্যাভ রিটেন, মাস্ট এক্সামিন, এই টাইপের যে ইয়াগুলো আছে আর কি, যে একটা অক্সিলারি ভার্ব থাকবে, হ্যাঁ, তারপর যদি কোনো একটা ভার্ব থাকে, হ্যাঁ, সেটারে কি বলে, কম্পাউন্ড ভার্ব বলে। তো এরপরে যদি তোমার কোনো একটা অ্যান্ড থাকে তাহলে এরপরে যে কাজটা হবে ঠিক আগের মতোই, সাবজেক্ট অক্সিলারি টু তারপর সো অক্সিলারি সাবজেক্ট। বুঝা গেছে? আচ্ছা, এর পরবর্তীতে কি হবে, এর পরবর্তীতে যেটা আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস যদি থাকে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস যদি থাকে, আচ্ছা, now when the verb except be appears without any auxiliaries in the main clause, auxiliary do does did is used in the sample statement. আচ্ছা, তো এর আগে যদি কোনো অক্সিলারি ইউজ না হয়, হ্যাঁ,
এর আগে যদি কোনো একটা অক্সিলারি ইউজ না হয়, ধরো এই জায়গার যেগুলো আমরা এখানের মধ্যে ইউ টু আর বা এই বি ভার্ব যেগুলো ইউজ করতেছি, এগুলো ইউজ করতে পারতেছি শুধুমাত্র একটা কারণে, বিকজ এর আগে সেন্টেন্সেও তোমার ইয়া ছিল, অক্সিলারি ভার্বগুলো ছিল। আর এতটুকু মনে রাখিও, এগ্রিমেন্ট যেহেতু, এগ্রিমেন্টে তোমার প্রথম জনের সেন্টেন্স স্ট্রাকচার যেরকম হবে, পিছনের জনেরও তো এগ্রিমেন্টের অনুযায়ী ওইভাবেই মানে স্ট্রাকচার তৈরি হওয়ার কথা। তো যদি প্রথম জনের মধ্যে তোমার ইয়া না থাকে, যদি মানে এক্সেপ্ট বি থাকে, মানে এক্সেপ্ট বি মানে বি ভার্ব ছাড়া যদি থাকে আর সিঙ্গেল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে অ্যান্ডের পরে কি বসবে, সাবজেক্ট বসবে, ডু ডাজ ডিড বসবে, তারপর টু বসবে। আবার এরপরে এই যে যদি সো বসাও তাহলে সো বসবে, ডু ডাজ ডিড বসবে, তারপর কি বসবে, সাবজেক্ট বসবে। এবারে এডিশনাল এক্সাম্পলস যেগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিও। তারপর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দেখে নিও। আর নেগেটিভ এগ্রিমেন্ট অলরেডি বলেই দিছি, এটা আবার একটু পড়ে নিও। এখানের মধ্যে আইদার নাইদার আছে, হ্যাঁ, সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি যদি থাকে তাহলে আইদার লাস্টের দিকে, আর যদি নাইদার বসাও তাহলে হলো যে নাইদার আগে বসবে, তারপর সাবজেক্ট প্লাস মানে অক্সিলারি যেগুলো আছে এগুলো, তারপর কি বসবে, পজিটিভ অক্সিলারি অর বি, আর সেক্ষেত্রে সাবজেক্ট বসবে। আবার আইদারের ক্ষেত্রে নেগেটিভ অক্সিলারিজ বসবে, মানে যদি অক্সিলারি বসে তাহলে নেগেটিভ বসবে, আর নাইদারের ক্ষেত্রে পজিটিভ অক্সিলারিজ বসবে। আর এটা তোমরা এখানের মধ্যে হালকা পাতলা দেখলেই বুঝে যাবা। যেমন এইদিকে দেখো, আই ডিডেন্ট সি ম্যারি দিস মর্নিং অ্যান্ড জন ডিডেন্ট আইদার। এই ডিডেন্ট হয়েছে কেন, শুধুমাত্র এই আইদারের জন্য, এটা এখন পজিটিভ থাকে নাই আইদারের জন্য। আর যদি আমি নাইদার দিয়ে লিখি তাহলে দেখবা এখন এই ডিডেন্ট কি হয়ে গেছে, ডিড হয়ে গেছে। ওকে, আচ্ছা, এগুলোও পারবা। নেগেটিভ এগ্রিমেন্ট এখানে যা আছে সুন্দর মতো এগুলো একটু দেখে নিও। এরপরে আমাদের আছে কি, নেগেশন। নেগেশন বলতে জাস্ট হইলো যে ওই সামনে একটা নট বসানো। এখন এই নটটা কেমনে বসাবা, ইজি। যদি তোমার একটা অক্সিলারি থাকে তাহলে ডাইরেক্টলি নট বসাই দিবা, হ্যাঁ। আর যদি অক্সিলারিস না থাকে তাহলে সুন্দর মতো এখানে ডু, ডিড, ডাজ এগুলা আনবা। এগুলো কেমনে আনবা, টেন্স অনুযায়ী। প্রেজেন্ট টেন্স হইলে ডু বা ডাজ বসবে, আর ডাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্য বসবে, সিঙ্গুলারের জন্য বসবে। আর ডিড বসবে কিসের জন্য, পাস্টের জন্য। ওকে, ডান। তারপর সাম এনি, সামের পর অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসবে, এনির পরে নেগেটিভ সেন্টেন্স বসবে, আর কোয়েশ্চেন্স বসবে। তো এগুলো সুন্দর মতো দেখে নিও। আর এখানে তেমন কোনো কিছু বোঝানোর জন্য নাই আমার, তোমার মনে হয় এগুলো তোমাদের মানে ইয়া করা দরকার, এগুলা মানে কি যেন বলে, এগুলা প্র্যাকটিস করা দরকার। এরপরে দেখো, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এক্সেট্রা, এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হলো যে নেগেটিভ ওয়ার্ড। এগুলো কি, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। তো এই যে নেগেটিভ ওয়ার্ড যেগুলো আছে, হ্যাঁ, এই নেগেটিভ ওয়ার্ডগুলোর সাথে তুমি আর একটা কোনো নেগেটিভ নট বা কোনো কিছু বসাইতে পারবা না। ইংলিশ সেন্টেন্সে ডবল নেগেটিভ রে নট স্ট্যান্ডার্ড ধরা হয়। আর আমরা এখানে এই ক্লিপস টোফেল স্টার মানে এইগুলো শুরু করার সময় আমরা কি বলছিলাম, যে ইংলিশ রুলস সাধারণত আমরা জেনারেলি যে এগ্রিমেন্টে আসছি, যে সাধারণ একটা সেন্টেন্স স্ট্রাকচার এরকম হইতে হবে, তাই আমাদেরকে এরকম হইতে হবে, মানে এইভাবে কথা বলতে হবে। যেমন আমরা কথা বলার সময় আমরা বলতে গেলেই যে আমরা একটা বলে ফেলি যে আই, কি জানো, আই, হ্যাঁ, যেমন আমি, আই, কথা বলার সময় দেখবা যে যারা এই যে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, হ্যাঁ, তো এই যে ব্ল্যাক আমেরিকান যারা আছে তো ওরা একটা এই বলে আই এন্ড ডু নাথিং। হুম, এই যেমন এখানে আই এইন্ট ডু নাথিং, হ্যাঁ, এখানে এইন্ট একটা নেগেটিভ, নাথিংও একটা নেগেটিভ। তো এই ক্ষেত্রে কি হয়, শব্দের তুমি আই এইন্ট ডু নাথিং মানে তুমি বুঝছো যে সে বলতে চাইছে যে সে কোনো কিছু করে নাই, হ্যাঁ। তবে এটার মিনিং কি জানো, আই এইন্ট মানে আমি করি নাই, ডু নাথিং মানে আমি কিছু না করি নাই, তার মানে সে সব কিছু করছে। বুঝাইতে পারছি? তো এই কারণে এই যে ওয়ার্ড যেগুলো আছে, এই হার্ডলি, বেয়ারলি, তারপর হইলো স্কার্টলি, স্কার্সলি, তারপর হইলো যে রেয়ারলি, সেলডম, হার্ডলি এভার, এই টাইপের যে এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে তুমি অলওয়েজ এর পরবর্তীতে কখনো কোনো নেগেটিভ ওয়ার্ড বসাবা না, নেগেটিভ ওয়ার্ড বসাবা না। আর এগুলোর মিনিংটা একটু দেখে নাও। আমি অলওয়েজ বলছি যে মানে মিনিং জানা অনেক অনেক জরুরি। হার্ডলি মানে অলমোস্ট নাথিং, মানে হার্ডলি কোনো কিছু না পাওয়া মানে অলমোস্ট একেবারে কিছু না পাওয়া। আবার যদি রেয়ারলি বলো তাহলে অলমোস্ট নেভার বোঝায়, মানে রেয়ারলি হ্যাপেন্স মানে কি, অলমোস্ট নেভার হ্যাপেন মানে কখনই হয় না, এই টাইপের বোঝায়। ওকে, তো এই মিনিংগুলো সামঞ্জস্যতা একটু মনে রাখবা। তারপর কমান্ডস বলতে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স পড়ছো না, এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলাই যেমন ক্লোজ দ্য ডোর, এখানের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর স্ট্রাকচারই হলো শুরু থেকে কি থেকে শুরু হবে, একটা ভার্ব দিয়ে শুরু হবে। তারপর এখানে নেগেটিভ কমান্ডসের মধ্যে শুধুমাত্র ডোন্ট, ডিডেন্ট এই টাইপের এগুলো একটু বসাই দিবা, ডোন্ট বসাই দিবা, তাইলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তারপর ইনডাইরেক্ট কমান্ড বলতে এ ওরে বলছে এটা করো, ও ওরে বলছে এটা করো, ডান, মানে নেগেটিভ ইনডাইরেক্ট হয়ে গেছে, হ্যাঁ।
তারপর নেগেটিভ ইনডাইরেক্ট কমান্ড যেগুলো আছে, যেগুলো হলো যে মানে তোমার ওই ইনডাইরেক্ট কমান্ডগুলো তুমি নেগেটিভলি করে নিবা, তখন সেক্ষেত্রে কি হয়, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, কমপ্লিমেন্ট বসাবা একটা, সাবজেক্টের যে যে ইয়া হবে কমপ্লিমেন্ট হবে সে বসবে, তারপর নট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ, তাইলে কি তোমার এটার নেগেটিভ কমান্ডসে রূপান্তর করতে পারবা। যেমন দেখো, জন টোল্ড ম্যারি টু ক্লোজ দ্য ডোর, তো জন টোল্ড ম্যারি নট টু ক্লোজ দ্য ডোর। এখন এই যে নট টু ক্লোজ, এই নটের পরে যে একটা ইনফিনিটিভ বসছে, এটাই জাস্ট হইলো যে তোমার এক্সট্রা করে অ্যাড হবে, এছাড়া আর তেমন কিছুই না এখানে। এবার মিনি টেস্ট আসি গেছে। এই মিনি টেস্টগুলো এখন সবচাইতে বেশি মজা পাবা। এই মিনি টেস্টগুলোর মধ্যে আমি ধরো অলরেডি একটা একটা কাজ করি। এই যে কাজটা করব সেটা হলো ধরো হোয়াট আর দিস, এগুলো তো না, আমি দেখি তো কিছু করতে পারি কিনা। যেমন এই এটা কেটে নিই। এত কারেন্ট পেজ ধরো, বুঝছেন? আচ্ছা দেখ, আমি তোমাদেরকে জাস্ট জানানোর জন্য বলতেছি যে আমি এই জায়গাগুলো এখন তাকাই না, আমি একেবারে চোখ খোলা করে রাখছি, হ্যাঁ। এখন এটা চাইল্ডিশ বলতে পারো, বাট আমি চাচ্ছি যে প্রথমটা হইলো আমি সলভ করবো। ওকে, এখন দেখো, এখানের মধ্যে মিনি টেস্ট আছে 3 থেকে 14 পর্যন্ত, যা কিছু আমরা পড়ছি সবগুলোর উপর মিনি টেস্ট আছে। হ্যাঁ, এখন এখানে তোমাদেরকে কি করতে হবে, অ্যারর ফাইন্ড করতে হবে। এই অ্যারর ফাইন্ডিংয়ে সবচাইতে বেশি মজাগুলো তুমি পাবা। অ্যারোর ফাইন্ড করতে পারতেছো মানে তুমি এটার সঠিক স্ট্রাকচার জানো, হ্যাঁ। আর এটা সঠিক স্ট্রাকচার যেহেতু এখানে নাই, তার মানে তুমি এটারই হইলো যে কি ধরতেছো, অ্যারোর হিসেবে ধরতেছো। এভাবে অ্যারোর ফাইন্ডিং যদি করতে পারো দেখবা যে তুমি মানে বাকি যে গ্রামার যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমার খুব ভালো একটা আইডিয়া চলে আসছে। আর আমি সবচাইতে বেশি মজা পাই এগুলোর মধ্যে, মানে এই টাইপের প্র্যাকটিসগুলো করতেই আর কি। তো এখানে দেখো, দ্য স্টাডি অফ দিস অ্যানিমালস, এতটুকু ঠিক আছে, আর ট্রুলি ফ্যাসিনেটিং। আর হবে না, আর আমি বাকিগুলো আমি ধরেও দেখবো না। আর হবে না, কেন হবে না? দ্য স্টাডি, দ্য স্টাডি কি অনেকগুলা না সিঙ্গুলার? অবভিয়াসলি সিঙ্গুলার। হ্যাঁ, এই সিঙ্গুলার ইয়ার জন্য, সাবজেক্টের জন্য বি ভার্ব কি কখনো প্লুরাল হইতে পারে? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছিলাম না, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আরে ওকে, দেখি, হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি হইতে হবে, প্লুরাল হইতে হবে। এখন সাবজেক্ট এখানে সিঙ্গুলার, আর হইলো যে তোমার প্লুরাল, হবে? হবে না। এবার আমরা একটু ইরেজ করে দেখি আসলে এটা আনসার কিনা। ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব আর ইজ দ্য আনসার, বি ইজ ইনকারেক্ট বিকজ ঠিক আছে, এটাই ইনকারেক্ট হবে। কারণ কি? কারণ হলো সাবজেক্ট যে স্টাডি আছে, দ্য স্টাডি যেটা, এটা সিঙ্গুলার, তাই এখানে কি হইতে পারবে না, সিঙ্গুলার হইতে পারবে না। আর এবার বাকি যা যা কিছু আছে এখানে, এক থেকে শুরু করে যা যা কিছু আছে, এগুলো আমি সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিব। ওয়েবসাইটে তোমরা এক্সাম হিসাবে দিতে পারবা এগুলা, ঠিক আছে? এখানে যতগুলো আছে সবগুলা, এই 50টা সবগুলো তোমরা এক্সাম আকারে দিতে পারবা। আমি এক্সাম আকারে করে দিব, আপলোড করে দিব। তাই আজকে হয়তো আমার সেকেন্ড ক্লাসটা নেওয়া হবে না, কোজ এগুলো সবগুলো টাইপ করে আমার সুন্দর মতো ওয়েবসাইটে দেওয়া লাগবে। তো তোমরা যে কাজটা করবা, আজকের এক্সামটা দিয়ে দিবা। ওকে, এই এক্সামটা দিয়ে তোমরা করবা, এই এক্সামটা দিয়ে তারপর আমাকে জানাবা যে তোমাদের কার কার কোন জায়গায় প্রবলেম হয়েছে বা যাই যাই কিছু হয়েছে। এর পরবর্তীতে আমি যে কাজটা করবো সেটা হলো, এই ক্লাসে আমি তোমাদেরকে একটা দিয়ে দিব, শিট দিয়ে দিব, যে এখানের মধ্যে যতগুলো প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিসের কোনটা ভুল, এর কারণ কি, এটার একটা জাস্ট ছোট একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। আর ওইখানের মধ্যে তোমার আগে যে রুলসগুলো আছে সেগুলোকে তোমাদেরকে রিমাইন্ড করাই দিব। ওকে, তো তোমরা শিটটা পড়ে ফেললেই তোমাদের কাজ শেষ। এর পরবর্তীতে আমরা যে ক্লাসের থেকে যেগুলো শুরু করবো সেটা হলো মডাল অক্সিলারিজ। ওকে ভাই, আজকের জন্য